ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসা অদ্রি। ডিভোর্স পেপারে সাইন করলেও ডিভোর্স হয়ে যায় না, অন্তত 3 মাস সময় লাগে ডিভোর্স কনফার্ম হতে। সেই কারণেই অদ্রি ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। 3 বছরের প্রেমের পর আরও 3 বছরের বৈবাহিক সম্পর্ককে একটা সাইন ও নির্ধারিত কিছু সময়ের পর শেষ হবার পথে। সম্পর্কের এই পরিণতির কারণ অদ্রির বাচ্চা জন্মদানে অক্ষমতা। অদ্রির সন্তান জন্মদানের অক্ষমতা বলতে পুরোপুরি অক্ষমতা না। অদ্রিকে ডাক্তার বলেছে কিছু নির্দিষ্ট ডোজ ও সেবনের মেডিসিন নিলে 2-1 বছরের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। জরায়ুতে সিস্টের কারণে এই সমস্যা। বাম ফ্যালোপিয়ান টিউবে ছোট সিস্ট আছে। ডাক্তার বলেছেন অপারেশন ছাড়াও কয়েক ডোজে মেডিসিন নিয়ে সিস্ট অপারেশন সম্ভব। অদ্রি একজন ফার্মাসিস্ট, তাই তার অনেকটাই ধারণা আছে এসব বিষয় নিয়ে। অদ্রি রহমান, বাবা মায়ের 2 মেয়ের বড় মেয়ে। অদ্রি দেখতে মাশাআল্লাহ সুন্দর, উজ্জ্বল, শ্যামবর্ণের, 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট 26 বছরের তরুণী। নজরকাড়া সুন্দরী না হলেও চেহারায় মায়াভাব বিদ্যমান। অদ্রি যখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে তখন তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিবান নামের এক বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স বিভাগের 4র্থ বর্ষের এক যুবকের সাথে। বিবান আহমেদ 3 ভাই বোনের ছোট। শ্যামবর্ণের 6 ফুট উচ্চতা ছেলেটির মুখে যেন এক মায়া কাজ করে। অদ্রিকে যখন বিবান রমনা পার্কের সবার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কাঠগোলাপ দিয়ে প্রথম প্রেম নিবেদন করে, সেদিন অদ্রি পারেনি নিবানকে পেরাতে। নিবান অনেক ভালো ছাত্র, তার উপর নিবান এই পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে যায়নি। অদ্রিকে তার প্রথম থেকেই ভালো লাগতো। অদ্রি ও অদ্রির বন্ধুরা যখন প্রায় বিকেলে ঢাকা ভার্সিটির শহীদুল্লাহ হলের সামনে গিয়ে আড্ডা দিতে যেত, তখন নিবান দেখত রোদের আলোক ছটায় এক সাজসজ্জল তরুণী ব্যস্ত তার হাত থেকে রোদের থেকে আড়াল করতে। 1 বছর আস্তে আস্তে মনের সুপ্ত অনুভূতিকে এক প্রশান্ত ভালোবাসার রূপ দিয়ে এরপর এক মহেন্দ্রক্ষণ হচ্ছে অদ্রিকে নিজের মনের কথা জানায়। কারণ বিবান প্রায় বিকেলে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে বন্ধুদের সাথে বসে থাকতো। প্রেম নিবেদনের পর যখন ওদের ভালোবাসার 3 বছর পূর্ণ হয়, তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। বিবানের বড় ভাবি এই বিয়ের বিপক্ষে ছিল, কারণ বিবানের ভাবির ছোট বোন বিবানকে পছন্দ করত। বিবানের ভাবি এমনকি বিবানকে সহ্য করতে পারত না, কারণ সম্প্রতি বিবানের বাবা 3 ভাই বোনকে লিখে দিয়ে মারা গেছেন। তখন মাত্র বিবানের বড় ভাই নতুন বিয়ে করেছে। বিবান তখন ছাত্র অবস্থায় থাকায় কোনো ইনকাম করতে পারত না। বড় ভাইয়ের টাকায় বিবান চলত, যা বিবানের ভাবির কোনো কালেও পছন্দ ছিল না। এরপর যখন বিবান বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়, তখন বড় ভাবি ছোট বোন বিবানকে বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে যায়। সারাদিন বোনের বাড়ি এসে পড়ে থাকতো বিবানের ভাবির ছোট বোন শিমু। বিবানের ভাবিও তার ছোট বোন উঠে পড়ে লাগে বিবানের মাকে বোঝাতে যে বিবানের জন্য শিমুর থেকে ভালো মেয়ে আর পাওয়া যাবে না। কিন্তু এত কিছু করেও বিবানের মাকে তারা 2 বোন টলাতে পারেনি। বিবানের মা জানে তার বড় ছেলের বউ কেমন, তাই ছোট ছেলের জন্য সেই পরিবার থেকে মেয়ে আনতে চায়নি। তাছাড়া বিবান নিজেও শিমুকে পছন্দ করে না। শিমু অনেকটা গায়ে পড়া স্বভাবের মেয়ে। শিমু তখন পর্যন্ত অনেকগুলো প্রেম করেছে টাকাওয়ালা বড়লোকের ছেলেদের সাথে। রুমালের মতো বয়ফ্রেন্ড পাল্টায় শিমু। শিমু দেখতে ফর্সা সুশ্রী হওয়ায় যেন তার অহংকার আকাশচুম্বী। বিবান বড় ভাবির কথা অগ্রাহ্য করে অদ্রিকে মায়ের অনুমতিতে নিজের বউ করে বাড়িতে নিয়ে তোলে। অদ্রির সাথে বিবানের বিয়ে হবার ঠিক 3 দিনের মাথায় বড় ভাবি রিমু নিজের ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। 1 মাস হয়ে যায়, তাও যখন বাড়ির বড় বউ বাড়ি পেরে না, তখন বিবানের মা চিন্তায় পড়ে যায়। বিবানের মা বড় ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বড় ছেলে অতি সনপর্ণতা এড়িয়ে যায়। পরে একদিন শাশুড়ি নিজে যায় বড় ছেলের বউকে ফিরিয়ে আনতে, কিন্তু বড় ছেলের বউ সেদিন শাশুড়িকে ফিরিয়ে দেয় একসাথে থাকবে না বলে। তবে আরও 15 দিন পর স্বামীর কথায় শ্বশুরবাড়ি ফিরে আসে রিমু, মুখের ভাবসাব কালো করে। অদ্রি নিজের রুমে বসে একটা সংসার ভেঙে যাওয়া দেখে। অদ্রি বা কী করবে? বিবানও তার শাশুড়ির যেখানে শিমুকে পছন্দ না, তাহলে সেখানে করবে শিমু এই বাড়ির বড় ভাই ভাবি ও তাদের 3 বছরের ছোট ছেলেকে নিয়ে যেদিন নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যত্র নীর খোঁজার জন্য, সেদিন অদ্রি দেখেছিল এক মায়ের আর্তনাদ, যে আর্তনাদ রু কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
সেদিন শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার বাসা অদ্রি খুঁজে পায়নি। অদ্রির বিয়ের পর থেকে বিবানের বড় ভাইয়ের স্ত্রী রিমু যেন তাকে সহ্য করতে পারে না। বিয়ের পরের দিন বড় ভাবি রিমু অদ্রিকে নিয়ে ঘরভর্তি মেহমানের সামনে নিজের বোন শিমুর গায়ের রঙের সাথে তুলনা দিয়ে অপমান করেছে। সেদিন অদ্রির প্রথমবার মনে হয়েছিল গায়ের রং ময়লা হওয়া পাপ। অদ্রি সেদিন বড় ভাবির মুখের উপর একটুও শব্দ করেনি। নতুন বউ কিনা সে। বিয়ের পর যেই 3 দিন বাড়ির 2 ছেলের বউ একই বাড়িতে ছিল, সেই 3 দিন অদ্রি যেন নিজেকে প্রতিনিয়ত ছোট হতে দেখেছে। দিন শেষে অদ্রির অভিযোগের ফালা খুলে বসত বিবানের সামনে। বিবান বুঝতো তার প্রিয়তম স্ত্রীর কষ্ট, তবুও বড় ভাই ও ভাবিকে কিছু বলতো না, কারণ তারা এটাকে ভালোভাবে নিবে না। স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনাটুকুই শুধু দিতে পারত, আর চেষ্টা করতো নিজের ভালোবাসা দিয়ে অদ্রির দুঃখ মোচন করতে। তাছাড়া বিবানের মা নিজে এসে বিবান ও অদ্রিকে বলেছে কিছুটা মানিয়ে নিতে। উনি তার বড় ছেলেকে নিজের থেকে দূর করতে চান না। কোনো মাই চায় না তার প্রথম সন্তান তার থেকে দূরে থাক। অদ্রি বুঝতে পারত তার শাশুড়ির কষ্ট। তার শাশুড়ি ও স্বামীর মুখের দিকে তাকিয়ে বড়ভাবে সমস্ত লাঞ্ছনা মেনে নিত তবে মনে যদি থাকে কুশলতা, তাহলে কি সংসার জমে? ঠিক ভেঙে গেল এক মায়ের সংসার। আলাদা হয়ে গেল তার 2 ছেলে। বড় ভাই ও ভাবি আলাদা হয়ে যাবার পর অদ্রি নিজের ফার্মাসিউটিক্যাল কোম্পানির জবে জয়েন করে, যে জব সে বিয়ের কারণে 6 মাসের জন্য বন্ধ রেখেছিল। বিবান ও তার মা অদ্রিকে চাকরি করতে মানা করেনি। তারা দুজনেই মেয়েদের নিজ পায়ে দাঁড়ানোটাকে বিশ্বাস করে। অদ্রি জবে জয়েন করেছে এই কথাটা শোনার পর শিমু যেন হাতে ছাদ পাওয়ার অবস্থা। রিমুর সাথে সলা পরামর্শ করে শিমু বোনের শাশুড়ির কাছে এসে বোনের গুণগান ও বোনের রসায়ত্ত এসব নিয়ে বলা শুরু করে। অদ্রির শাশুড়ি শিমুর কথাকে পাত্তা দিত না প্রথমে। এভাবে কেটে যায় অদ্রি বিবানের বিয়ের 1 বছরের বেশি কিছু সময়। ভালোই চলছে বিবান ও তার মাকে নিয়ে অদ্রির সংসার। সকাল সকাল ফজরের সময় ঘুম থেকে উঠে অদ্রি রান্নাবান্না কাজ করে। সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য তরকারি রান্না করে অফিসের জন্য বের হয়ে যেত সকাল 7টা নাগাদ। বাড়ির অন্যান্য কাজের জন্য একজন 30 ছুটা বুয়া আছে। শাশুড়ির যাতে কোনো সমস্যা না হয় সব দিকে খেয়াল রাখে অদ্রি। শাশুড়িও অদ্রিকে মেয়ের মতো দেখে। অদ্রি অফিসে যাবার পর প্রায় মাঝে মাঝে সকাল 10টা নাগাদ শিমু আসতো অদ্রির শাশুড়ির কান ভাঙাতে। যখন শিমু দেখলো সে সফল হচ্ছে না, তখন সে ছালে তার মুখ্যম ছাল। অদ্রি ও বিবানের বিয়ের তখন 1.5 বছর। তখন শিমু অদ্রির শাশুড়ির কানে তোলে অদ্রির বাচ্চা হয় না কেন সেটা। অদ্রির শাশুড়ি শিমুকে বলেছিল বাচ্চা নেওয়া তার ছেলে ও ছেলের বউয়ের বিষয়, এবং সে এসব বিষয়ে তাদের কিছু বলতে চায় না। এসব শোনার পরেও কি শিমু চুপ করে থাকে? না, শিমু এবার অদ্রির শাশুড়ির কানে বলতে থাকে যে অদ্রির হয়তো কোনো সমস্যা আছে। অদ্রির শাশুড়ি প্রথমে এটাকে পাত্তা না দিলেও অনবরত শিমুর কান ভাঙানিতে প্রলুব্ধ হয়ে একদিন অদ্রিকে বলেই ফেলে বাচ্চার কথা। শাশুড়ির এহেন কথায় অদ্রি প্রথমে চমকে গেলেও পরে নিজেরও কেমন যেন লাগতে থাকে। তাই নিজেই যায় তার পরিচিত ডাক্তারের কাছে। ফার্মাসিস্ট হওয়ায় অনেক ডাক্তারের সাথে চেনা জানা আছে তার। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিং রুমে বসে আসছে অদ্রি। অদ্রির সারা শরীর মৃদু কম্পনে কম্পিত হচ্ছে বারংবার। ডাক্তারের কাছে চেক আপ করাতে এসেছে বাড়ির সবাইকে এই বিষয়ে অজ্ঞাত রেখে। অদ্রি নিজের স্বামী বিবানকে ওই ব্যাপারে কিছু জানায়নি, কারণ সে কখনো চায়নি বিবানের থেকে দূরে যেতে। অদ্রি মনে মনে ভালো কিছু আশা করছে, আর এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। অদ্রি বাড়ির কাজের মহিলা রহিমার থেকে জানতে পেরেছিল যে বড় ভাবির ছোট বোন শিমু প্রায়ই বাড়িতে আসে আর বিবানের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে। শিমুর এই বাড়িতে আসা নিয়ে অদ্রির কোনো সমস্যা নেই, কারণ শিমু তার বোনের শ্বশুর বাড়ি এসেছে, যেমনটা তার অদ্রির বোন মাঝে মাঝে আসে বেড়াতে। শিমুর এখানে আসা যাওয়া আছে এই বিষয়টা অদ্রি প্রথম কয়েকদিন যাওয়ার পর জেনেছিল। অদ্রি কখনো পাত্তা দেয়নি এই ব্যাপারে, কারণ দিন শেষে তার শাশুড়ি তার সাথে অমায়িক আচরণ করত, একদম নিজের মেয়ের মতো। অদ্রির শাশুড়ি নিজের মেয়ে অদ্রিকে অন্য চোখে দেখেনি, তবে ইদানিং উনি খুব অন্যরকম ব্যবহার করছেন অদ্রির সাথে। তিনি অদ্রির সাথে আগের মতো কথা বলেন না। শাশুড়ির এরকম বদলে যাওয়া দেখে অদ্রির মনে ক্ষীণ ভয়ের সৃষ্টি হয়েছে। এসব কল্পনা জল্পনার মাঝে
পাশের সিটে বসে থাকা মেয়েটার দিকে নজর যায় অদ্রির। তার পাশের সিটে বসে আছে এক 7 মাসের প্রেগনেন্ট মেয়ে। মেয়ে বলছি কারণ প্রেগনেন্ট মেয়েটির বয়স 17-এর বেশি হবে না। এত কম বয়সে প্রেগনেন্সির কারণে মেয়েটির চেহারায় বেহাল দশা। মনে হচ্ছে একটা হাড্ডিসার মেয়ে বসে আছে তার পাশে, শুধুমাত্র পেটটা খানিকটা উঁচু। মেয়েটার সাথে তার মা, স্বামী ও শাশুড়ি এসেছে, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র মেয়েটার মায়ের চোখে মেয়েটাকে নিয়ে শঙ্কা, আর বাকি দুজনের অনাগত সন্তান নিয়ে চিন্তা। এসব দেখে মনে মনে দীর্ঘশ্বাস পেলে অদ্রি। এমন সময় রিসেপশন থেকে অদ্রির নাম ডাকলে অদ্রি দুরু দুরু মনে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। ডাক্তারের সামনে বসে অদ্রি কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ডাক্তার হয়তো বিষয়টা আন্দাজ করতে পারল, তাই ডাক্তার অদ্রিকে বলল, মিসেস অদ্রি, আপনি আপনার সমস্যা নির্দ্বিধায় আমাকে বলুন। ডাক্তারের কথায় অদ্রি নিজেকে দাতস্থ করে সব সমস্যা খুলে বলে। সব শুনে ডাক্তার কিছু টেস্ট সাজেস্ট করে। এরপর ডাক্তারের ওখান থেকে বের হয়ে অদ্রি টেস্ট করতে যায়। অদ্রির মন অশনি সংকেত দিচ্ছে, বারবার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে চলেছে। সবগুলো টেস্ট করিয়ে বাড়ি ফিরে অদ্রি। আজ অফিস থেকে হাফ ডে করে ছুটি নিয়েছিল, তাই বিকেলের মধ্যেই বাড়ি পৌঁছে যায়। বাড়ির গেটের কাছে যাওয়ার পর আজকে সে শিমুকে দেখতে পায়। শিমু প্রথমে অদ্রিকে দেখে হকচকিয়ে গেলেও অদ্রির বিমর্ষ মুখ দেখে বাঁকা হাসে। শিমুর এই বাঁকা হাসির কারণ আজ 3 দিন পর শিমু এই বাড়িতে এসে জানতে পেরেছে অদ্রিকে তার শাশুড়ি বাচ্চার কথা বলেছে। শিমু জানে হয়তো সে বিবানকে নিজের করে পাবে না, কিন্তু সে বিবানকে আর অদ্রিকে সুখে থাকতে দিবে না। শিমু তার বোনের কাছ থেকে শুনেছিল অদ্রি নাকি রিমুর ছেলে রিহাবকে অনেক আদর করে। যে মেয়ে জায়ের সন্তানকে এতটা সন্তানতুল্য ভালোবাসে, সে কেন বিয়ের প্রায় 2 বছর হতে চলল তারপরেও কনসিভ করছে না। এই ভাবনাটা শিমু রিমুর মাথায় আসার পরেই তারা এই চালটা চালে। শিমু অদ্রির সাথে কোনোরূপ কথাবার্তা না বলে পাশ কাটিয়ে চলে যায়। অদ্রি শিমুর মুখে বাঁকা হাসি দেখে এবার ঠাউর করতে পারল যে তার শাশুড়ির মাথায় এসব শিমুই ঢুকাচ্ছে রিমুর শলা পরামর্শে। অদ্রি আর এসব ভাবতে চাচ্ছে না, তার এখন মানসিক প্রশান্তির প্রয়োজন। বাড়ির ভেতরে ঢোকার পরে অদ্রি দেখে তার শাশুড়ি সোফায় বসে পান বানাচ্ছে। আর একটু আগে শিমু চলে যাওয়ার দরুন সদর দরজা খোলা ছিল। অদ্রি তার শাশুড়িকে সালাম দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে তার শাশুড়ি তাকে ডাকে, ছোট বৌমা, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার তো ফিরতে প্রায় সন্ধ্যা হয়। শাশুড়ির মুখে থেকে নরম কণ্ঠে ডাক শুনে অদ্রির মন অনেকটাই ভালো হয়ে যায়, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর খারাপ লাগছে নাকি? জি মা, আলহামদুলিল্লাহ, সুখবর পাবো হয়তো। শাশুড়ির এহেনা মন্তব্যে অদ্রির মুখ কালো হয়ে যায়। অদ্রির শাশুড়ি যথেষ্ট বিচক্ষণ মহিলা, তবে তার মুখ থেকে এমন বাণী যেন অন্য কারো শেখানো বলি। কুচিন্তা ও কুবুদ্ধি মানব মস্তিষ্কে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যাতে সে নিজের বিচক্ষণতা হারায়। শাশুড়িকে মুখে কোনো প্রতি উত্তর না করে ইশারায় না বুঝিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে যায়। অদ্রি এটাই বুঝতে পারছে না শিমু কেন এমনটা করছে, কি স্বার্থ এতে তার। শিমু অবিবাহিত, তাহলে কেন তার নিবানের সংসার জন্য উঠে পড়ে লেগেছে? শিমু তো কোনো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারে, তাহলে কি এসব রিমু ভাবির কারসাজি? রিমু ভাবি কামিং কালেও তাকে সহ্য করতে পারতো না। না, সে আর এসব নিতে পারছে না। কালকে রিপোর্ট দেখে সে সিদ্ধান্ত নিবে কি করবে। অদ্রি মাইন্ড ফ্রেশ করতে শাওয়ার নিয়ে আসরের নামাজটা আদায় করে অনেকক্ষণ ব্যালকনিতে বসে গ্রিলের ফাঁক দিয়ে বিস্তর রক্তিম সূর্যের বিলীন হওয়া দেখতে লাগে। মাগরিবের আজান পড়ার পরে অদ্রি ঘুম দেয়। তার শাশুড়ি নামাজের পরে অদ্রিকে নিয়ে চা খাবে বলে ডাকতে আসে, কিন্তু এসে অদ্রিকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না। রাত 9টা নাগাদ বিমান বাড়ি ফেরে। মায়ের সাথে ড্রয়িং রুমে দেখা হয়ে যায়, তবে প্রতিদিনকার মতো অদ্রিকে দেখতে পায় না। নিজেদের রুমে যেয়ে অদ্রিকে এলোমেলো হয়ে ঘুমোতে দেখে ঠোঁটে ফুটে ওঠে সূক্ষ্ম হাসি। মেয়েটাকে এলোমেলো অবস্থায় তার কাছে বেশ লাগে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অদ্রিকে আলতো করে ডাক দেয়। বিমানের আদর মিশ্রিত ডাকে চোখ ফিট ফিট করে খোলে।
এরপর উঠে বসে বলে, কখন এলে? সরি, আমি ঘুমিয়েছিলাম। অদ্রির কথায় বিভান আলতো হাসে। মেয়েটা খুব সরল। তার সরলতার কারণে মা ও বউয়ের মাঝে সে সম্প্রীতি বজায় রাখতে পারে। বিভান আশ্বস্ত ভঙ্গিতে বলে, তুমি সেই সকালে রান্নাবান্না করে অফিসে যাও। এরপর অফিসে সারাক্ষণ প্রোডাকশন ম্যানুকালচারের কাজগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করো, যাতে বিন্দু পরিমাণও ভুল না হয়। একটু ভুল হাজার হাজার মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে। তারপর বাড়ি ফিরে রাতের জন্য হালকা কিছু রান্না করো। আর আজ একদিন একটু ঘুমোতে তোমাকে সরি ফিল করতে হবে না। অদ্রি পাখি। অদ্রির মনে যেন শীতল হাওয়া বয়ে যায়। বিভান সবসময় কেয়ারিং। সেদিন রাতে ওরা তিনজন প্রতিদিনকার মতো একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার সেই প্রতিদিনকার মতো ব্যস্ত রুটিন। অদ্রির কোম্পানি কিছু নিউ ড্রাগ নিয়ে কাজ করছে। নিউ ড্রাগটা জার্মানিতে ইনভেন্ট হয়েছে। অনেক এক্সপেন্সিভ এই ড্রাগের ফর্মুলা। এই ড্রাগটা নিয়ে কাজ করার জন্য কিছু রিসার্চার ও প্রোডাকশনের অফিসার লাগবে। ড্রাগটা যেহেতু এক্সপেন্সিভ, তাই প্রোডাকশন অফিসাররা এগিয়ে আসতে ভয় পাচ্ছেন। বেলা 11টায় অদ্রির অফিসের ঠিকানায় হসপিটাল থেকে পার্সেল আসে। পিয়ন এসে যখন পার্সেলটা দিয়ে যায়, তখন অদ্রির হৃৎপিণ্ডের গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে পার্সেলটা ভিতর থেকে কালকের টেস্টের রিপোর্ট খোলার পর অদ্রির পুরো দুনিয়া যেন টলে উঠল। চোখে সব কিছু যেন ডুবন্ত প্রায় লাগছে। রিপোর্টে লিখে আছে, অদ্রির জরায়ুতে বাম ফ্যালোপিয়ান টিউবে সিস্ট আছে, তাই বেবি কনসিভ হচ্ছে না। তবে সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। এতটুকু পড়ার পর রিপোর্টটা অদ্রির হাত থেকে নিচে পড়ে যায়। নিজেকে ভারসাম্যহীন লাগছে অদ্রির। অদ্রি ভাবছে, এই কথাটা যদি তার শাশুড়ি জানতে পারে তাহলে কি হবে। তাকে তো সীমা অনেকটা পরিবর্তন করে ফেলেছে কান ভাঙানি দিয়ে। অদ্রির নিজের মনকে এবার শক্ত করে কিছু একটা ভাবে। যে কোনো উপায়ে যা কিছু করে বিভান যে তার ভালোবাসা, তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য কিছু একটা ভেবে এরপর অফিসের নিউ ড্রাগটার জন্য বসের কাছে যেয়ে বলে, স্যার, আমি নিউ ড্রাগটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আর ইউ শিওর অদ্রি? এটা অনেক রিস্কি প্রজেক্ট। তোমার থেকে উপরের পোস্টে সিনিয়র প্রোডাকশন অফিসাররা যেখানে এই ড্রাগ নিয়ে কাজ করতে আগ্রহী না, সেখানে তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ? তাছাড়া আমি জার্মানি থেকে একজন রিসার্চার এবং প্রোডাকশন অফিসার আনার ব্যবস্থা করব ভাবছি। অদ্রির কথার পরিপ্রেক্ষিতে অফিসের বস অদ্রিকে বলে, কাল ক্ষেপে না করে অদ্রি আবার বলে, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি দায়িত্ব নিয়ে প্রজেক্ট রেডি করতাম বিভিন্ন ফার্মেসি সেমিনারের জন্য। ঠিক আছে অদ্রি, এই প্রজেক্টের জন্য তুমি ইন। বস এই কথা বলে চলে যেতে নিলে অদ্রি তাকে আটকিয়ে বলে, স্যার। ইয়েস, আমি অফিসে আমার জবে সেকশন চেঞ্জ করার কথা বলেছিলাম 6 মাস আগে। আমায় রিসার্চার হিসেবে কি নেওয়া যায়? আই এম সরি অদ্রি, রিসার্চার হিসেবে তোমায় তার জন্য নিউ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আই এম রেডি টু ফুলফিল। কিন্তু তুমি তো প্রোডাকশন অফিসার হিসেবে নিউ ড্রাগ প্রজেক্টে থাকছো। তাহলে? জি স্যার, আমি প্রোডাকশন অফিসার হিসেবে থাকবো, তবে তার আগে আমি রিসার্চারের রিকোয়ারমেন্ট ফুলফিল করব। অদ্রির বস অদ্রির কথার ধরন বুঝতে না পেরে বলে, তুমি এক্স্যাক্টলি কী করতে চাইছো? আমার সবসময় নিউ কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি এই প্রজেক্টের পর একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে জয়েন করতে চাই এবং এই প্রজেক্টে আমাকে যেন রিসার্চ রিলেটেড কাজে রাখা হয়। অদ্রির বস শিওর হবার জন্য বলে, দ্যাট মিনস তুমি চাও তোমাকে যেন রিসার্চারের কাজে অল্প হলেও ইনভলভ রাখা হয়। হাসি ফোটে অদ্রির মুখে। জি স্যার, আপনি আমার উপর ভরসা করে দেখতে পারেন। ওকে, অ্যাজ ইউ উইশ। তুমি প্রোডাকশন অফিসার হয়েও রিসার্চের কাজে ইনভলভ থাকবে। বস চলে যেতে নিয়েও আবার বলে, মাস্ট বি শিওর, ডোন্ট লুজ মাই এক্সপেকটেশন। তুমি আমার ছোট বোনের মতো এবং আমি জানি তুমি কিছু ভেবেই বলছো। আমি তোমার উপর ভরসা করতে পারি। বস চলে যায় আর অদ্রির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি।
অদ্রি উক্তি করে আপন মনেই বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও দান, শেষবার আমি তোমার বদিব পরাণ। হেসে উঠে চলে যায় নিজের কাজে। সেদিন বাসায় গিয়ে আগের মতো থাকতে লাগে। অদ্রি কাউকেই কিছু জানায়নি এ ব্যাপারে। তাছাড়া বিবেন এখনো বাচ্চা নেওয়ার বিষয়ে কোনো কথা বলেনি। তবে এখন বলেনি তো কি হয়েছে, ভবিষ্যতে বলবে না তার কি গ্যারান্টি। তবে অদ্রি আস্তে আস্তে সবকিছু নিজ কন্ট্রোলে নিয়ে আসছে এবং অতি দ্রুত সে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছিয়ে যাবে। অদ্রি জোরে সিস্টা ফ্যালোপিয়ান টিউবের একটু ভেতরের দিকে, তাই সময়টা একটু বেশি লাগবে। তবে হতাশ হবার কিছু নেই। এই বিষয়টা অদ্রি নিজেও জানে। ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিকেশন নিচ্ছে এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়ে গিয়েছিল সেটাকে কমানোর চেষ্টায় আছে। এদিকে শিমু কিছুদিন পর পর আসে আর বিবানের মায়ের কানে সে কথা তোলে। বিবানের মা মাঝে মাঝে বিরক্ত হয়ে অদ্রিকে কথা শোনায়। অদ্রি বুঝতে পারছে যে শিমু তার স্নেহময়ী শাশুড়ির মনে তার জন্য তিক্ততা ও বিষ ভরে দিচ্ছে। এত সব জানা পরেও অদ্রি চুপ করে আছে, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অপেক্ষমান। অদ্রি কোনো কাঁচা কাজ করে না। ফার্মেসি নিয়ে তার পড়াশোনার মূল উদ্দেশ্য ছিল সায়েন্টিস্ট হওয়া। অদ্রি সায়েন্স হয়ে এখন কিছু নিয়ে রিসার্চ করতে চায় যা তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। হসপিটাল থেকে রিপোর্ট পাওয়ার 3 মাস অতিক্রম করে ফেলেছে। এখন অদ্রি ও বিবানের বিয়ে 2 বছর 2 মাস চলে। অদ্রি নিয়ে প্রজেক্টের কাজ খুব মনোযোগ দিয়ে করে, কোনো রকম ভুল সে করতে নারাজ। এই নিয়ে ড্রাগটাই নির্ধারণ করবে অদ্রির পরিকল্পনার বাস্তবায়ন। ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেড়েই চলেছে। অদ্রি জানে এটা স্বাভাবিক, সব সংসারে শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে বিয়ের কিছু সময় পর থেকে। সেদিক দিয়ে অদ্রির শাশুড়ি অনেকটাই সহনশীল। শিমু ও শিমুর কুচক্রের কারণে তার শাশুড়ি দিন দিন অসহনীয়শীল হয়ে যাচ্ছে। যে শাশুড়ি এতদিন অদ্রিকে মেয়ের মতো দেখত, ভালোবাসত, আর সেই শাশুড়ি তাকে ছেলের বউয়ের অন্যথায় কিছু ভাবতে পারছে না। অদ্রি জানে রিমু ভাবির সম্পত্তির প্রতি লোভ বেশি। সম্পত্তির লোভের কারণে নিজের কুয়ো শেষে বেড়ানো বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত সফল হয়নি, তবে বিয়ে দিতে সফল না হলে এখন ঘর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বড় ভাই, সে তো বউ যা বলে সব সত্য মনে। এক কথায় তার বউকে তার একমাত্র ছেলে রিহাবকে ছেড়ে চলে যাবার ভয় দেখায়। যদি তার বিরুদ্ধে কিছু বলে তো বড় ভাই জানে না যে তার বউ ও শালিক কি ষড়যন্ত্র করছে। মা ছোট ভাইয়ের সাথে যোগাযোগটা আছে এবং কোনো উৎসব মুখর পরিবেশে সে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে মা, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পালন করতে আসে। অদ্রি আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছে। 2 মাস হলো সে একই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিভাগে জয়েন করেছে। তবে ড্রাগটার জন্য সে কোম্পানি হায়ার অথরিটি থেকে পারমিশন নিয়েছে, যাতে তাকে প্রোডাকশন অফিসার থেকে রিমুভ না করে। পারিশ্রমিক সে প্রোডাকশন অফিসারের মতোই নেবে যতদিন না ড্রাগটা মার্কেটে আসছে। কেমিক্যাল মিক্স করার সময় অদ্রি এক দৃষ্টিতে তাকিয়েছে কেমিক্যালের যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে। অদ্রির চাহনি খুব শান্ত, যাকে বলে হিমশীতল দৃষ্টি। কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে আর তারাই তাদের লক্ষ্যে বিনা বাধায় পৌঁছায়। সেরকম মানুষের কাতারে অদ্রি নিজেও পড়ে। শীতল মস্তিষ্কের মানুষরা ভয়ঙ্কর হয়, কিন্তু বাহির থেকে তাদের দেখলে সাদাবাটাই মনে হয়। এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নিশান না ছাড়ে তাহলে তাদের ধরা খায় না। তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয়। শীতল মস্তিষ্কের মানুষদেরকে লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে ধরা যায় না, কারণ ওসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সব কিছু গুছিয়ে রাখে। সাধারণ মানুষ যেমন মিথ্যা বলতে গেলে চোখে চোখ রাখতে পারে না, হাতের আঙ্গুল ঘুরতে থাকে বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র যাতে সত্য ধরা না পড়ে তার জন্য। শীতল মস্তিষ্কের মানুষ এমন মাইন্ড বাইডারফের কাজ করে মিথ্যা বলার সময়, তবে সেটা কাউকে বুঝতে দেয় না। এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজ থেকে আত্মসমর্পণ করে। এদের এই রকম পরিণতির কারণ হয় অতিরিক্ত সিক্রেট নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে।
এবং হিউম্যান সাইকোলজি মোতাবেক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে নিজের কাছেই শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে। অদ্রি টেস্ট টিউবে কেমিক্যালটা রহস্যময়ভাবে দেখছে। এই কেমিক্যালটা তার তুরুপের তাস হিসেবে কাজ করবে। ইট উইল ডিসাইড আর ফিউচার অ্যান্ড হার লাভ। অর্থাৎ কারো তুড়ি বাজানোর শব্দের ধ্যান ভাঙ্গা অদ্রির। টেস্ট টিউবটা হাত থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায়। অদ্রির কলিগ অদ্রিকে বলে, তো মিসেস অদ্রি, কী ভাবছেন হাতে টেস্ট টিউব নিয়ে? আলতো রহস্যময় হাসা অদ্রি, তারপর জবাব দেয়, কিছু না জাবির ভাই। অদ্রির কলিগ সামান্য রসিকতা সুরে বলে, কিছু না বললেই হলো। আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছিল আপনি নিউ ড্রাগটা কারো উপর অ্যাপ্লাই করার কথা ভাবছেন। জাবিরের কথা একটু বিচলিত হলো না অদ্রি এবং মুচকি হেসে বলল, আপনি দেখি বুঝে গেলেন। আমিও ভাবছি কার উপর এটা অ্যাপ্লাই করা যায়। জাবিরের মুখ দেখে অদ্রির মনে হলো জাবির সামান্য ভয় পেয়ে গেছে। হাসলো অদ্রি, এরপর আবার নিজের কাজে মন দিল। জাবির স্বভাবত ভীতু, সে এই ড্রাগটা নিয়ে রিসার্চ করতে চায়নি, কারণ সে এখনও বিয়ে করেনি। ড্রাগটা যেহেতু পুরুষদের পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য আকর্ষকর করার জন্য, এই ড্রাগটা কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করলে বা কোনোভাবে শরীরে প্রবেশ করলে সেই পুরুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না। জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্টে যেতে চায়, তবে বস রাজি হয়নি, কারণ জাবির একজন ভালো রিসার্চার। জাবির ভীতু কণ্ঠে অদ্রিকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস অদ্রি? আপনি কি সত্যি সত্যি কারো উপর ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন? অদ্রি খিলখিল করে হেসে ফেলে। অদ্রির হাসি দেখে জাবিরের মুখটা পাংশুটে হয়ে গেছে। এটা অদ্রি খেয়াল করেছে। অদ্রি হাসি থামিয়ে ঠোঁট সামান্য কামড়িয়ে বলে, ইয়েস, আই এম সিরিয়াস। আমি এটা অবশ্যই কারো উপর প্রয়োগ করব। জাবির তোতলানো স্বরে বলে, কার উপর? মুচকি হেসে অদ্রি বলে, আমার হাজবেন্ডের উপর। জাবির বেকুবের মতো মুখ বানিয়ে অদ্রির মুখপানে তাকিয়ে আছে। তারপর সে হড়বড়িয়ে বলে, কি বলছেন আপনি? আপনি আপনার হাজবেন্ডের উপরে এটা কেন প্রয়োগ করবেন? তাছাড়া আপনাদের এখনো বেবি হয়নি। আপনি জানেন তো যে এটা শরীরে প্রবেশ করার পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে এবং সেই নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই এর অ্যান্টিডোট শরীরে প্রবেশ করাতে হয়, নাহলে সেই পুরুষ সারা জীবনের মতো তার সক্ষমতা হারাবে। জাবিরের প্রতিটা কথা অদ্রি মুখে হাসি ঝুলিয়ে রেখেই শুনেছে এবং এই হাসি দেখে যেন জাবিরের শরীর হিম করার হবার উপক্রম। অদ্রির কাছে অন্তত তাই মনে হলো। অদ্রি এবার ভাবলো জাবিরের ভয়ে আগ বাড়ানো ঠিক হবে না, তাই সে কথা আটকাতে বলে, কুল ডাউন জাবির ভাই, আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম, আর আপনি কি না সিরিয়াসলি নিয়ে নিলেন? জাবির যেন হাফ ছেড়ে বাঁচে। তারপর অটস্থ করার জন্য সুরভ বলে, এরকম মজা করবেন না মিসেস অদ্রি। আপনার বলার ধরনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। অদ্রি ভাবলেছিনভাবে বলে, আমি তো প্রথমে ভেবেছিলাম বলেছিলাম যে আমি কিছু ভাবছি না, কিন্তু আপনি তো কথাটাকে পেঁচালেন, তাই আমি একটু পেঁচালাম আর কি। আমি কি করে জানবো যে আপনি এভাবে ভয়ঙ্কর মজা করবেন? জানলে আমি বলতাম না। অদ্রির কথার বিপরীতে জাবির বলে। অদ্রি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি আমার হাজব্যান্ডকে মাত্রাতিরিক্ত ভালোবাসি এবং সে নিজেও আমাকে ভালোবাসে। তাহলে আমি কেন তাকে ড্রাগ ইনজেক্ট বা তার শরীরে প্রবেশ করাবো? আপনিও না জাবির ভাই, মজা করা বলা কথা বুঝেন না। অদ্রি এবার মুখে রহস্যময় হাসি টেনে বলে, জাবির ভাই, আপনি কি জানেন এই ড্রাগটার এফেক্টেড কিছু হলে তা মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না? একদম প্রাকৃতিকভাবে হয়েছে বলে মনে হয়। জাবির ঘামতে থাকে এবং অদ্রির কথায় জাবির আর কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাজে। অদ্রি মনে মনে বলে, আমি বাধ্য কাজটা করতে, নিজের মানুষকে নিজের কাছে রাখার জন্য। তাছাড়া এই ড্রাগটা আমি বিবানকে দিব এবং মেয়াদ শেষ হবার আগে অ্যান্টিডোট দিয়ে দেব, তাহলে শিমু রিমুভাবের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বাট I can't lose Biban. He will be mine forever at any cost. এরপর
দিন অদ্রি ইচ্ছা করে অফিসে যায়নি, ছুটি নিয়েছে বসের থেকে। অদ্রিদের ছোট বুয়া বলেছে শিমু সপ্তাহে 2 দিন আসে, সোমবার ও বৃহস্পতিবার। আজকে সোমবার, তাই অদ্রি দেখতে চায় শিমুর ব্যবহার। ঠিক বেলা 12টায় কলিং বেল বাজে, আর অদ্রি বুয়া বা তার শাশুড়িকে দরজা খুলতে উঠতে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। অদ্রি দরজা হাসি মুখে খুলে, কিন্তু অপর পাশের মানুষটা হয়তো অদ্রিকে এ সময় আশা করেনি, তাই তার মুখশ্রী অন্ধকার হয়ে গেল। শিমু কি পরিকল্পনা নিয়ে এসেছিল তা আজকে অদ্রি কিছুতেই সফল হতে দেবে না। অদ্রি শিমুর সাথে গল্প জেরে দিয়ে বসেছে। অদ্রির শাশুড়ি, সেও হাসি মুখে ওদের সাথে কথা বলছে, কিন্তু শিমু সে বারবার উসখুস করছে অদ্রির শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য। অদ্রি সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে। দুপুরের খাবার খেয়ে অদ্রির শাশুড়ি নিজের রুমে ঘুমাতে চলে যায়। শিমু সেটা দেখে নিজেও যেতে নেয়, কিন্তু তখনই তার পথ রোধ করে দাঁড়ায় অদ্রি। অদ্রি শিমুকে হাসি মুখে বলে, শিমু চলো না আর একটু গল্প করি। শিমু ভাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম, কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো লাগে। সারাদিন অফিস করে রাতেই একটু সময় পাই, আর সেটা বিবেনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। গার্লস টপিকে তো এখন কথাই হয় না কারোর সাথে। আজ অনেকদিন পর কাউকে পেয়েছি, চলো ছাদে যাই। কথাগুলো বলে অদ্রি ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। অজ্ঞতা শিমুকে অদ্রির সাথে যেতে হয়। অদ্রিও বিবানের বিয়ের 2.5 বছর হয়েছে। অদ্রির শাশুড়ি বিবানকেও বাচ্চা নেওয়ার কথা বলেছে 2-3 বার, তাই বিবান ভাবলা আজকে অদ্রিকে বলবে বাচ্চা নেওয়ার কথা। অনেক তো সময় হলো। বিবান ও অদ্রি দুজনেই এখন নিজের ক্যারিয়ারে সাকসেসফুল। 1 সপ্তাহ আগে অদ্রির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে, তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না। আগের অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে। রাতের বেলা বিবান অদ্রিকে জড়িয়ে ধরে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। অদ্রি চুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে। কিছু সময় অতিবাহিত হবার পর বিবান বলে, অদ্রি পাখি, তোমাকে একটা কথা বলবো। বলো। এতে অনুমতি নেওয়ার কি আছে বিবান? না, আসলে মা বলছিল আমাদের এখন বাচ্চা নেওয়া উচিত। ও, তুমি কিছু বলবে না? বলবো তো। তাহলে বলো। শুধু কি মা বলেছে নাকি তুমিও? মায়েরটা মা আমায় বলেছে, এখন তুমি তোমারটা বলো। বিবান বুক ভরে শ্বাস নেয়, আর অদ্রি বিবানের বুক থেকে মাথা উঠিয়ে বিবানের মুখের দিকে তাকিয়ে আছে। বিবান বলে, আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে। বিবানের কথায় অদ্রি প্রতি উত্তর করে না। অদ্রির রেসপন্স না পেয়ে বিবান বলে, কিছু বলছো না যে? অদ্রি বলে, কি বলবো, বাচ্চা আসলে অবশ্যই নিব। বিবান বুঝল না অদ্রির কথা, তবে সে আজ তার প্রিয়তমাকে কাছে পেতে চায়। প্রিয়তমার ভালোবাসায় সিক্ত করতে চায় নিজেকে। অদ্রি বাধা দেয় না বিবানকে। অদ্রি নিজেও ডুবে যায় তার ফানপুরুষের ভালোবাসায়, তবে সে তার পরিকল্পনা কালকে থেকে শুরু করবে। আজকে স্বামীর ভালোবাসায় সিক্ত হবে। সময় নদীর স্রোতের মতোই বহমান। সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থাল পতন। ঠিক তেমনি বিবান ও অদ্রির জীবন চলছে কিছু দুঃসময়। বিবান অদ্রিকে বাচ্চার কথা বলার প্রায় 3 মাস হয়ে গেছে। অদ্রি এখনো কনসিভ করেনি। এদিকে বিবানের মা অনবরত বাচ্চার কথা বলে মুখের ফেনা তুলে ফেলছে। তাছাড়া ওনার এরকম বাচ্চার জন্য অধৈর্য হবার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয়। বিবান ও অদ্রির বিয়ে 3 বছর প্রায় হতে চলল, এবং বিবান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। বিবানের মা একদিকে ছেলের কথায় আশায় আছে, আরেকদিকে শিমুর প্রতিনিয়ত উস্কানিমূলক পরামর্শ। অদ্রি আবার বাসায় 2 জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করেছে, সাথে কিছু মাইক্রোচিপ। এই সিক্রেট ক্যামেরার রেকর্ডিং অদ্রি অফিস থেকে ফেরার পথে দেখে এবং বাসায় এসে বিবান না ফেরার আগ পর্যন্ত দেখে। সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিবানের মায়ের রুমে লাগানো, আর মাইক্রোচিপ আরও কয়েকটা জায়গায় এক্সট্রা লাগানো আছে। এসবের বদৌলতে অদ্রি জানতে পারে বাড়িতে কি হচ্ছে। অদ্রি আবারও ডাক্তারের কাছে গেছে। চেক আপ করে ডাক্তার বলল, মিসেস অদ্রি, আপনি কিছুটা রিকভার করেছেন, তবে অনেক স্লোভাবে। চেষ্টা ক্রমশ ছোট হচ্ছে। আল্লাহ চাইলে আর 3 মাস পর কনসিভ করতে পারবেন, যদি আপনার কোনো প্রিকশন না নিন। তবে
কিন্তু আমি বলবো আপনারা যখন এত সময় অপেক্ষা করেছেন তাহলে আরও কয়েক মাস অপেক্ষা করুন। জি ডক্টর, আমি অপেক্ষা করব। বাই দ্য ওয়ে মিসেস চৌধুরী, আপনি আগের বার একা এসেছেন এবং এবারও একা আসলেন, আপনার হাজব্যান্ড কোথায়? অদ্রি ডাক্তারের কথায় থম মেরে যায়। কি জবাব দিবে সে তো বিবেনকে জানায় নিয়ে ব্যাপারে কিছু। অদ্রির জবাব না পেয়ে ডক্টর আবার বলে, আপনার হাজব্যান্ডকে আমার এই বিষয়ে জানানো প্রয়োজন। হাজব্যান্ড বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন। আমরা রুগীকে তার রোগ সম্পর্কিত অবগত করতে চাই না, কারণ এতে রুগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। জি ডাক্তার, পরের বার থেকে কাউকে সাথে করে নিয়ে আসব। ঠিক আছে, আর ওষুধগুলো ঠিকমতো খাবেন। অদ্রি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। অদ্রি নিজের মনে দীর্ঘশ্বাস লুকাতে ব্যস্ত। আর এদিকে কেউ একজন অদ্রিকে গাইনি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে, আর সেই মানুষটা ভাগ্য করে রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, তাই সে ডাক্তারের কাছে এসেছে চেক আপ করতে। রিমুর সাথে অবশ্য তার স্বামী বিভানের বড় ভাই ইভান এসেছে। ইভান একটা জরুরি কল আসার কারণে হসপিটালের ভিতরে ওয়েটিং রুমে রিমুকেও রিহাবকে রেখে বাহিরে গেছে। ইভান অদ্রিকে দেখেনি, এমনকি অদ্রি হসপিটাল থেকে বের হচ্ছে আর ইভান ভিতরে দেখছে, তারপরেও না। অদ্রি খেয়াল করেছে আর না ইভান। রিমু অদ্রিকে সে ডাক্তার চেম্বার থেকে বের হতে দেখেছে। সে নিজেও সে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। রিমু যেন হাতির পা দেখে ফেলেছে, সে এবার ধামাকা করবে। রিমু জানে তার শাশুড়ি অদ্রির উপর নারাজ, আর 2-3 দিন আগে রিমুর দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়েছেন এবং সেই তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে, সে কি সেটা ছেড়ে দেবে? অদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, তারপর রান্না করে যায় দুপুরের খাবার বানাতে। অদ্রি আজকে অফিসে যায়নি, আসলে শরীর খারাপ, সাথে মন খারাপ, তাই আজ ছুটি নিয়েছে। ছুটি যেহেতু নিয়েছে তাই ডাক্তারের কাছে থেকে চেক আপ করে আসলো। দুপুরের রান্না প্রায় শেষ। আজকে আবার ইভান ভাইয়া রিমু বাবু রিহাব আসবে। হঠাৎ কলিং বেলের শব্দ। অদ্রি গ্যাস অফ করে দরজা খুলতে যায়। দরজা খুলে অপর পাশে বাসুর বউ তাদের ছেলেকে দেখে অদ্রির মুখে হাসি ফুটে ওঠে। অদ্রি তাদের সালাম দিলে ইভান খুব হাসি মুখে সালামের জবাব দেয়, কিন্তু রিমু মুখ বেংসে দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অদ্রি রিমুর ব্যবহারকে পাত্তা না দিয়ে রিহাবকে হাতে ধরে নিয়ে বসার রুমে যায়। ইভান যে তার মাকে সালাম দেয়। অদ্রি ওদেরকে বসতে বলে শরবত আনতে যায়। অদ্রি শরবত এনে সোফায় সামনের টেবিলে রাখলে তখনই রিহাব তার কাকিমনির কোলে ছড়ে বসে। রিহাব মাত্র 5 বছরের। রিহাব দেখতে তার বাবার মতো হয়েছে। রিহাবকে অদ্রি কোলে যেতে দেখে হয়তো রিমার ভালো লাগেনি, তাই সে বাঁকা চোখে অদ্রির দিকে তাকিয়ে আছে। অদ্রি এসব ঠিকই লক্ষ্য করছে। তাছাড়া রিমু এ বাড়িতে আসবে আর তার শ্বশুরবাড়ির কান ভাঙাবে না, আর তার হয় না। দুপুরে একটু আগে বিবানও অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। আজকে পুরো পরিবার একসাথে। বিবান এসে থেকে রিয়ানের সাথে খেলছে। ওদের দেখে মনে হচ্ছে না ওরা চাচাবাতিতে, দেখে মনে হচ্ছে বাপ ছেলে। এসব দেখে অদ্রির মনে অনুশোচনা হলেও তার কিছু করার নেই, সে বাধ্য এসব করতে। অদ্রি কখনোই বিবানকে ছাড়তে পারবে না। আর ডাক্তার তো বলেছে সুস্থ হচ্ছে সে। প্রায় 9-10 মাস যাবে সে চিকিৎসা নিচ্ছে এবং অনেকটা ইমপ্রুভ হয়েছে। দুপুরের খাবারের পর্ব শেষ হবার পর রিমু এমন একটা কথা বলল যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রিমুর হাতে অদ্রির রিপোর্ট। অদ্রি সেটা দেখে অবাক, কারণ কোনো হসপিটাল অনুমতি ও প্রমাণ ব্যতীত কারোর রিপোর্ট অন্য কাউকে দেয় না। তাহলে রিমু পেল কোথা থেকে? রিমু হয়তো অদ্রির হাবভাবে অবাক হওয়াটা বুঝতে পেরেছে, তাই রিমু বলে, আমি আজকে হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন অদ্রিকে দেখলাম ডাক্তারের চেম্বার থেকে বের হলো। আর তাই ডাক্তার ও নার্সদের বাড়ির লোক বলার পরে অনেকবার তাদেরকে বলার পরে আমাকে রিপোর্ট দিল। আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে অদ্রি মা হতে পারবে না। রিমুর কথায় বিবান নিষ্পলকভাবে অদ্রির দিকে তাকিয়ে আছে। বিবান জানে না আজকে কি ঘটতে চলেছে, তবে এটুকু বুঝতে পেরেছে আজকে তার বড় ভাবি কোনো ক্রমে ক্ষান্ত হবে না। বড় ভাবি আজকে কোমর বেঁধেই নেমেছে অদ্রিকে অপমান করে কষ্ট দিতে। তাছাড়া বিবানের মা, সে তো তার ছোট ছেলের ঘরে নাতি দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। মাকে কিভাবে বুঝাবেন বিবান? সে তো নিজেকে সামলাতে পারছে না। বিবান সেদিন অদ্রিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল আর মায়ের কথায়, তাহলে অদ্রিকে সে বাচ্চার কথা বলতো কিনা তা সে জানে না। বিবান বাচ্চা নিতে চায় না বিষয়টা এমন না, বিবান বাচ্চা নিতে চায়, তবে ভয় হয় 2 ধরনের। প্রথম ভয়, বিবান স্বচক্ষে দেখেছে তার বড় ভাবিকে। তার বড় ভাবির রিহাবের জন্মের পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। বড় ভাবির রিমু জন্মের আগে মায়ের সাথে সাহায্য করত, মাকে অনেকটাই মেনে
চলতো, তবে রিহাবের জন্মের পর থেকে যেন মাকে মানতেই চায় না, এমনকি বড় ভাইকে সবসময় চুপ করিয়ে রাখে। সারা জীবন তার মা 3 ছেলে মেয়ে আদর ও আদব দিয়ে মানুষ করেছে, কখনো যেন কারোর সাথে অন্যায় না করে। কিন্তু সে নিজে কি পেল? শেষ বয়সে এসে বড় ছেলের বউয়ের অবহেলা। অদ্রি কখনো মায়ের মুখের উপর কিছু বলেনি, কারণ অদ্রিকে বিবান বিয়ের আগে বলে দিয়েছে যেন তার মাকে তার বড় ভাবির যেমনটা ট্রিট করে সে যেন এরকমটা না করে। অদ্রি ওই সময় বলেছিল, তোমার মা মানে আমারও মা, আমি কেন তাকে অন্য চোখে দেখব? তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসবো যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে। বিবান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি। হ্যাঁ, সে পেরেছে একটা সঠিক মেয়েকে নিজের জীবন সঙ্গিনী বেছে নিতে। দ্বিতীয়বার অনেকের প্রেগনেন্সিতে কমপ্লিকেশন থাকে, যদি অদৃঢ় কমপ্লিকেশন হয়তো ওই সময় যদি মা ও বাচ্চাকে যে কোনো একজনকে বেছে নিতে বলে, তাহলে বিবান কি করবে? আর আজ যখন বিবান জানতে পারলো অদ্রির মা হতে পারবে না, তখন সে কি করবে? বিবান জানে তার মা ইদানিং কয়েক মাস যাবৎ অদ্রিকে বাচ্চা নিয়ে অনেক কথা বলেছে। অদ্রি তাও মায়ের উপর একটা কথাও বলেনি। বিবান বুঝতে পারত অদ্রির মন খারাপ, কিন্তু সে কি করবে? তাও অদ্রির মন ভালো করার জন্য যা লাগে তাই করত। হঠাৎ আবার রিমু বাবির কথায় নীরবতা পতন ঘটে। রিমু বাবি বলে, একটা ভাজা মেয়েকে আমাদের বিবানের গলায় ঝুলিয়ে দিয়েছে এই মেয়ের পরিবার। বিবান এতক্ষণ যাবৎ তার স্ত্রীকে ইশারাতে থামতে বলছিল, কিন্তু এখন মা, ছোট ভাই ও ভাইয়ের বউয়ের মুখের দিকে তাকিয়ে রিমুকে একটা ধমক দেয়, চুপ করে রিমু, তোমাকে কতক্ষণ যাবৎ বুঝাচ্ছিলাম যে এগুলো বলো না, কিন্তু তুমি তাও বলে যাচ্ছ। কেন আমি চুপ করব? কেন? এই মেয়েটা মা হতে পারবে না, তো এটা কি আমার দোষ? এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের উপর অপমান করেছে বিবান। এই মেয়েটার থেকে আমার বোন কোন অংশে কম? ইবান যেন রিমুর কথার কোনো তালগোল পাচ্ছে না, তাই বলে, এখানে তোমার বোন কেন আসছে রিমু? আমরা সবাই জানি বিবান অদ্রিকে বিয়ের 3 বছর আগে থেকে ভালোবাসতো, আর তখনও তোমার সাথে আমার বিয়ে হয়নি। আর না, তোমাকে বা তোমার বোনকে আমরা 2 ভাই চিনতাম। রিমু হয়তো খেপে যায়, তাই ইবানকে বলে, ওহো, তুমি এখনও ওই মেয়েটার পক্ষ নিবে? তোমার মা ভাই কি কম ছিল যে এখনও তুমি? ইবান বুঝতে পারছে না রিমুকে সে কীভাবে বলে বুঝাবে। ওর মধ্যেই তাদের মা বলে ওঠে। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।